এম আবদুল্লাহ, আমি একটু লন্ডন বৈঠক নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আপনি যদি কিছু এখানে এড করতে চান আমি শুনবো। কিন্তু যে প্রশ্নটি এর আগে রেখেছিলাম যে সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে হত্যা মামলা দেয়া হচ্ছে, আম তার যে আসল অপরাধ, সেই অপরাধ থেকে তো সে মাফ পেয়ে যাবে। কারণ আপনি তো প্রমাণ করতে পারবেন না যে সে আসলে হত্যা করেছে কিনা যদি সেটা মিথ্যা হয়ে থাকে। আ এবং এটা বলা হয় সরকারের পক্ষ থেকে যে আমরা তো আসলে মানুষকে যে বাধা দিতে পারি না যে মামলা করার জন্য। একাধিক মামলা তো আমরা এর আগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেখেছি, মাহফুজা নামের বিরুদ্ধে দেখছি। তখনও কিন্তু আওয়ামী লীগ একই কথা বলেছে। নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে মামলা করেছে, আমরা না করতে পারি না। এই যে আপনার মিলগুলো, প্রবণতাগুলো এখনো সমাজে রয়ে গেছে। আমরা মুক্ত হতে পারছি না কেন? ডক্টর ইউনূসের আরও দুটি আলোচিত সফর ছিল আমরা জানি। এখন ঢালাওভাবে বলা হচ্ছে ডক্টর ইউনূস এ পর্যন্ত 11টি সফর করে ফেলেছেন, এটাতে জাতির কী লাভ হলো। কিন্তু আমাদের আসলে সমস্যা হচ্ছে যে আমরা স্মৃতি আমাদের খুবই দুর্বল। আমরা খুব সহসা আমরা ভুলে যাই আমাদের যে সাফল্য বলি, ব্যর্থতা বলি, আমাদের সব কিছুর ক্ষেত্রেই আমাদের এই সমস্যাটা, আমাদের জাতি হিসেবে আমাদের এটা জাতিগত সমস্যা। আপনি জানেন যে গণচীন সফরে গিয়ে কত বড় সাফল্য তার এই বাংলাদেশের তিনি যে সম্মান, যে সাফল্য বয়ে এনেছেন, এটা ডিটেলসে যাওয়ার এখন সময় নাই, যেটুকু সময় আছে। আপনি যদি আমরা ব্যাংকক সফরের সময় আমরা দেখেছি যে সেখানে বিশ্ব নেতাদের সাথে তার যে ইন্টারাকশান হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অনেক পজিটিভ সিদ্ধান্ত সেখান থেকে এসছে। লন্ডন বৈঠকটা যদিও ব্যক্তিগতভাবে তিনি একটি পুরস্কারের জন্য গেছেন, কিন্তু এই পুরস্কারটা যেন তেন খুব সাধারণ কোনো পুরস্কার ছিল না, সাধারণ কোনো সম্মাননা ছিল না। যে ব্রিটেনের রানীর, রাজার যে পুরস্কার, এটা কিন্তু হাট বাজারে বিক্রি হওয়া, এর আগে আমরা যেরকম দেখেছি প্রায় বিদেশ থেকে কেনাকাটা হতো বিভিন্ন ধরনের ডিগ্রি, পুরস্কার, সে ধরনের কোনো পুরস্কার কিন্তু এটা ছিল না। গোলাম মাওলা রনির সাবেক নেত্রী যেগুলো ডজন ডজন পুরস্কার নিয়ে আসতেন আর কি। তো এই জায়গাটাতে এটাকে আমরা ছোট করে দেখলে, এটা একজন ব্যক্তি যখন একটা রাষ্ট্রের দায়িত্বে থাকেন, সরকারের দায়িত্বে থাকেন, আমি একটু তার বলি সম্মানটা রাখি তার এখানে এম সম্মানটা আবদুল্লাহ, আমি একটু বলি পুরস্কারটাকে আপনি অনেক বড় পুরস্কার বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুব না গুরুত্বপূর্ণ না, পুরস্কার এই এটা। এই জায়গাটাতে আমাদের একটু বিভ্রান্তির জায়গা আছে। সেখানে একই সঙ্গে দেখানো হয়েছে যে অনেকগুলো পুরস্কার একই সঙ্গে দেওয়া হয়েছে, কিন্তু এই পুরস্কারটি একই সময়ে একই অনুষ্ঠানের একই সময় দেওয়ার কারণে এই বিভ্রাটের জায়গাটা তৈরি আচ্ছা, হয়েছে। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরস্কারটা, আর বাকি পুরস্কারগুলো কিন্তু একই পুরস্কার ছিল না। ওকে, লন্ডন বৈঠক এটা নিয়ে, এটা লন্ডনে হ্যাঁ, যে তারপর বৈঠক হ্যাঁ হয়েছে সেটা নিয়ে একটু হ্যাঁ, শুনি আপনার তারপরে কাছ আমি থেকে। আসছি যে যদি আপনি অন্য সব কিছু বাদ দিলাম, যে বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে অগ্রসর হচ্ছিল, যে বাংলাদেশের আগামী দিনের যে ক্ষমতার দাবিদার যে রাজনৈতিক দলটি, বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের সাথে ডক্টর ইউনূস সরকারের যতই দূরত্ব তৈরি হচ্ছিল, দেশে অস্থিরতার মাত্রা কিন্তু ততই বাড়ছিল। আপনি দেখেছিলেন যে দিকে দিকে কিন্তু অশান্ত অবস্থা, পরিস্থিতি তৈরি হচ্ছিল। এমনিই তো পুরো এই গত 10.5 মাস ধরে বাংলাদেশটা দাবির দেশে পরিণত হয়েছে, ঢাকা শহরটা দাবির এখনো আন্দোলনের দাবি শহরে আছে। পরিণত এখনও আছে। কিন্তু মাত্রাটা আপনি যদি লক্ষ্য করেন যে ডক্টর ইউনূসের লন্ডন সফরের আগের অবস্থা বিএনপি, আর এখনকার হ্যাঁ, অবস্থার মধ্যে, একটি দাবি নেই, হ্যাঁ একটি দাবি হ্যাঁ, নেই নির্বাচন, সেটা কিন্তু এছাড়া আরো দাবি আছে। অনেক অনেক বিএনপির দাবি একজন থাকলেও গুরুত্বপূর্ণ কিন্তু নেতা এখনো পরিবর্তন কিন্তু একটি আছে। আপনি দাবিতে যারা আন্দোলন করছেন। যারা এই এই যে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, তাদের সাথে যখন সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছিল, তখন এই দাবি দাওয়া আদায়ের আবদারের যে জায়গাটা, এই জায়গাটাতে তাদের যেরকম যে মারদাঙ্গা অবস্থা ছিল, কারণ তারা সুযোগ নিতে চেয়েছে। এবং একই সঙ্গে পতিত ফেসিবাদী শক্তি যারা পালিয়ে গেছে, যারা এখন দেশে নাই, যারা আত্মগোপনে আছে, তারাও কিন্তু সক্রিয় হচ্ছিল। তারা অপেক্ষা করছিল বিএনপি এবং এই সরকারের মধ্যে সাংঘর্ষিক অবস্থা যখন হবে, যখন বিএনপি জুলাই থেকে আন্দোলনের হুমকি দিয়েছিল, এই আন্দোলনে যখন যাবে, তখন তারা ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আমরা দেখেছি যে সেই সাবেক সে প্রধানমন্ত্রীর পুত্র, তিনি কিন্তু একদম সীমান্তের কাছাকাছি এসে অপেক্ষা করছিলেন যে কখন বাংলাদেশে আবার সেরকম পরিস্থিতি সৃষ্টি হবে এবং তারা কিভাবে ফিরে আসবেন, এই ধরনের আলোচনা কিন্তু শুরু হচ্ছিল। এবং এই ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে এই বৈঠকটা বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বস্তি এনে দিয়েছে, এটা আমি মনে করি সবচেয়ে বড় অর্জনের জায়গা। এবং নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কালো মেঘ ছিল, সেটা অনেকখানি কেটে গেছে। এই এই অর্জনটাকে ছোট করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এখন আসছি আপনি গণমাধ্যম নিয়ে যে কথা এসছেন, যে এ নিয়ে আমি এর আগেও কথা বলেছি, আপনার এখানেও আমার এই শোতেও আমার কথা হয়েছে, যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ঢালাওভাবে মামলা, এটা আমরা অবশ্যই
অবশ্যই আমরা প্রথম থেকেই আমরা বলে আসছি যে ঢালাওভাবে এভাবে হত্যা মামলার আসামি করা বা এইভাবে গণমামলার মধ্যে 200 জন 300 জনের মধ্যে শেখ হাসিনা প্রধান আসামি, সেখানে 5 জন সাংবাদিককে দিয়ে দেয়া, এ ধরনের মামলার ব্যাপারে কখনোই আমি এগুলো সমর্থনযোগ্য না। একই সঙ্গে আমাদের দায়ের যায় যে জায়গাটা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একজন মানুষ যে আন্দোলন করতে গিয়ে রাস্তায় গুলি খেয়ে শহীদ হয়েছে, রক্ত জড়িয়েছে, পঙ্গু হয়েছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, জানেন যে চোখ হারিয়েছে 400-র বেশি মানুষ, 1500 মানুষ জীবন দিয়েছে, তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে আমরা জানি। এই পরিবারগুলোর কেউ একজন যদি মনে করেন যে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন টেলিভিশনের পর্দায় বসে একজন সাংবাদিক পরিচয়দারী যখন বলছেন যে এখানে এরা জঙ্গি, এই যে নাশকতাকারী, এরা এই সেই সড়ক ভবনে যে আগুন দিয়ে নাশকতার সৃষ্টি করছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, এই বিষয়গুলোকে হাইলাইট করছে, কিন্তু পাশে যে শত শত লাশ পড়ছে সেটাকে তখন তারা দেখছে না, চোখে দেখছে না। এই যে একটি সাংবাদিকতার নামে এই ধরনের আচরণ যারা করেছেন, তাদেরকে অবশ্যই এই গণহত্যার কিছু না কিছু দায় তাদের উপর বর্তায়, তাদেরকে নিতে হবে। আজ পর্যন্ত তাদের কেউ কি, গতকালই আমি ঢালাও মামলা দিলে তারা আসলে দায় মুক্তি পেয়ে যাবে, সেই জায়গাটা আমি আগেই বলেছি যে ঢালাওভাবে এই মামলার, ঢালাওভাবে কেন, একজন সাংবাদিককে তার এই হত্যা মামলার আসামি সুনির্দিষ্টভাবে যদি তাকে অভিযুক্ত করা না যায়, তাহলে সেভাবে আসামি করার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না, এবং সেটা অবশ্যই সেটা গ্রহণযোগ্য না। কিন্তু এই সাংবাদিকরা যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছেন, যারা গিয়ে মাত্র 3 দিন আগে গণভবনে গিয়ে বলে এসছেন যে আমরা আপনার সাথে আছি, আপনি যে দমন চালাচ্ছেন, যেভাবে আপনি এই আন্দোলনকে দমনের যে পন্থা অবলম্বন আপনি করেছেন, মানে সেটা হচ্ছে গণহত্যা পথে, সেটাকে একদম অকুণ্ঠ সমর্থন দিয়ে এসছেন। শুধু সমর্থনই দেন নাই, এবং একই সঙ্গে সেখানে একটা ফটো সেশন আমরা দেখেছি, সেই ছবিটি আমরা ভার্চুয়াল জগতে এখনো দেখতে পাচ্ছি, কারা সেখানে দাঁড়িয়ে ফটো সেশন করে তাকে এই গণহত্যা সাহস জুগিয়েছেন। অভিযোগগুলোর ব্যাপারে তো একদম টোটালি একমত আপনার সাথে আমি, অভিযোগগুলো সুনির্দিষ্ট অভিযোগ আছে। এই সাংবাদিকতাকে ব্যবহার করে অবৈধ উপার্জন, অবৈধ অর্থ বিত্ত বৈভব গড়ার যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই তদন্ত হতে পারে। এবং আমরা জানি, আপনি অবাক হবেন যে একজন সাংবাদিক, আমার মতো একজন সাংবাদিক, আমি যেখানে গত 40 বছর ধরে সাংবাদিকতা করে মোটামুটি একটা সচ্ছল ফ্যামিলির সদস্য হয়েও ঋণগ্রস্ত হয়ে মানে অনেক কষ্টে জীবন যাও, সেখানে যখন দেখি যে 1000 কোটি টাকার মালিক একজনের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া যায়, 1,000-100 কোটি টাকা পাওয়া যায়, এই বিষয়গুলো নিশ্চয়ই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনাটা আমি মনে করি না যে এটা কোনো অপরাধ হচ্ছে। এটা সাংবাদিক হিসাবে নয়, তিনি যে অসৎ উপায় অবলম্বন করেছেন সেই জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা যেতেই পারে। এটার বিরুদ্ধে আপনি কিভাবে দাঁড়াবেন?